কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি একটুখানি বেশি আনন্দে আছি, আবার একটুখানি কষ্টও পাচ্ছি। বেশি আনন্দ কি, দেখো, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে যদি কন্টেন্ট মানে অনেকগুলো কন্টেন্ট থাকে তাহলে তার কাছে কিন্তু এটা খুব আনন্দের একটা বিষয়। আবার দুঃখের বিষয় হচ্ছে এত কন্টেন্ট থাকা সত্ত্বেও সে ভিডিও করার সময় পাচ্ছে না, সেটা দুঃখের বিষয়, সেটা ভীষণ দুঃখের বিষয়। তো বর্তমানে আমার অবস্থা সেরকমই। আমার কাছে এত কন্টেন্ট রয়েছে, দিনে 4টে করে এখন মানে এটা কিন্তু সব সময় চলে না, আজকে নাওয়াডেজ বলতে পারি এরকম অবস্থা রয়েছে যে আমি দিনে 3টে ভিডিও দিতে পারি, কিন্তু আমি সময়ে কুলিয়ে উঠতে পারছি না। ঠিক আছে, তো যাই হোক, এইবার আজকে সকালে যেহেতু একটা ভিডিও দিয়েছি, এবার তোমরাও আশা করছো শুধু আরও একটা ভিডিও দেবে। 8:30 বেজে গেছে, ভিডিওটা করতে করতে অবশ্যই দিয়ে দেবো এই ভিডিওটা এখনই দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো শুরু করি। এই ভিডিওর টপিক একটুখানি কিন্তু মিক্স, কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো প্রথমে আমি বেশ কিছু বিষয় আমার চোখে পড়লো, তো সেই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য মন্দিরা সোমনাথকে ধরে হ্যাচকা টান মারতে হবে, বুঝতে পেরেছ? তো তাদেরকে টান দিতে হবে, তার সাথে সাথে পায়েল দি, সোনালি দি, এদেরকে তো টানতেই হবে, কারণ এদের যারা আমরা সোশ্যাল মিডিয়াতে ভিজিবল রয়েছি, আমাদেরকে দেখাচ্ছে আমরা ক্রিয়েটার, আমাদের থেকে বেশি সোনালি দি, পায়েল দি যারা কিনা ভিউয়ার, তাদের নিয়ে টানা হ্যাচড়া বেশি হচ্ছে। এবার এটা কোন সোর্সে কিসের থ্রুতে হচ্ছে? টোটালি আমার গ্র্যান্ড ম্যারেজ অ্যানিভার্সারি, 12 ইয়ার্স গ্র্যান্ড ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন নিয়ে কিন্তু এই বিষয়গুলো হচ্ছে। রীতিমতন ভীষণ কিন্তু মানে নিজেকে বড় ব্লগারদের সমকক্ষ বলে মনে হচ্ছে, কিন্তু সিরিয়াসলি বলছি আমার সেরকম একটা ফিলিং হচ্ছে। আর এই ফিলিংসগুলো দেওয়ার জন্য যারা মানে যাদের ক্রেডিট তারা হচ্ছে আমাকে নিয়ে যারা সবসময় নেগেটিভ কন্ট্রোভার্সি করে, আজকে তাদের পুরো ক্রেডিট, বুঝতে পেরে গেছো? ঠিক আছে, তো চলো এইবার শুরু করি। বিষয়টা হলো, প্রথমে মন্দিরাকে নিয়ে বলি, মন্দিরার সঙ্গে হচ্ছে সোমনাথকে নিয়ে বলি, মন্দিরাকে নিয়ে নয়, সোমনাথকে নিয়ে। সোমনাথকে কেন আমি মিষ্টি বিস্কুট খেতে দিয়েছি? কারণ সোমনাথের তো সুগার, বিশ্বাস করো। দেখো, আমি যতই দেখি না কেন ও অনিয়ম করছে, মানে সোমনাথ অনিয়ম করছে, ও সিগারেট খাচ্ছে, আমাদের বাড়ি আসার পথেও সিঙ্গারা খেয়েছে, সিঙ্গারা খেতে খেতে গজা খেয়েছে, ঠিক আছে, এইগুলো আমার দেখার বিষয় নয়। অনেকেই দেখেছি আমার হয়ে কমেন্ট করেছে, আমার হয়ে মানে কি, যেটা সঠিক সেই কমেন্ট করেছে। ওর সঙ্গে জেনেও, নিজের অবস্থা জেনেও ও কতটা অনিয়ম করছে সেটা আমার দেখার বিষয় নয়। আমি কতটা কনসার্ন, আমি জানি কি না, আমাকে কতটুকু কি দিতে হবে না হবে সেটা আমি দেখব। ঠিক আছে, আমি আমার দিক থেকে বলছি, আমি দর্শকদের আঙ্গিকে কিন্তু বলছি না। দর্শকদের আঙ্গিকে একদমই ঠিক উত্তর দিয়েছে যে সোমনাথ সিঙ্গারা খেয়েছে, তারপরে স্মোক করে, তো এইগুলোতে অসুবিধা হয়নি। চিনির বিস্কুট, টোস্ট বিস্কুট, মিষ্টি বিস্কুট দিয়েছে, তাতে করে অসুবিধা হয়ে যাবে? এটা দর্শকদের আঙ্গিক থেকে দর্শকরা 1000% ঠিক। আমি কি বলছি, আমি তো জানি সোমনাথের সুগার, আর সুগার হলে পরে তাদের যে কি নোলা হয়, মানে এটা শুধু সুগারের পেশেন্টদের না, যেই মানুষের যেটা বিধিনিষেধ চলে আসে তার সেই জিনিসটার প্রতি ক্রেভিংসটা বেড়ে যায়। ওই যে বিধিনিষেধ, আমাদের মন কিন্তু আজীবন বাচ্চাই থাকে। ঠিক আছে, এবার বিষয়টা হচ্ছে, আমি যখন বিস্কুট বাড়ছি, ঠিক আছে, আমি বিস্কিট বলতে পারবো না, বিস্কুট যখন বাড়ছি তখন কিন্তু আমি মন্দিরাকে বলেছি যে আমাদের ঘরে কিন্তু সুগার ফ্রি বিস্কুট আসে না, টোস্ট বিস্কুট আছে। তো বলছে হ্যাঁ টোস্ট বিস্কুট দে, সোমনাথ টোস্ট বিস্কুট ভালো খায়। এবার আমি বলছি এটা কিন্তু নর্মাল টোস্ট বিস্কুট না, এটা কিন্তু চিনি মেশানো বিস্কুট। এবার ও হয়তো খেয়াল করেনি কথাটা, ঠিক আছে। তো যাই হোক, এবার এনে যখন দিয়েছে, এবার সোমনাথ বলছে এই মা বিস্কুটটা এরকম কেন? তখন আমি বললাম এটার উপরে চিনির কোটিং করা আছে, ঠিক আছে, মিষ্টি দেওয়া আছে। বলছে ও, তারপরে সাইডে সরিয়ে রাখলো। ঠিক আছে, এই জিনিসটা ক্যাপচার হয়েছে, আর আমরা এটাকে কাটার কোনো প্রয়োজন বোধই করিনি। এই বিষয়টাকে এডিট করে যে আমি আমার ভিডিও থেকে বাদ দেবো, বা ও ভিডিও করছিল কিনা আমার সঠিক মনে নেই, মনে হয় না ও ভিডিও করছিল না তখন, ও যে বাদ দেবে বা আমি যে বাদ দেবো এটা প্রয়োজনই মনে করিনি। এটা ভীষণ সাধারণ একটা জিনিস। ঠিক আছে, এইবার সাধারণের মধ্যে থেকে অসাধারণত্ব খুঁজে বের করাই হচ্ছে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ। ঠিক আছে, তো এটাকে একদম লাইট ওয়েতে আমি নিয়েছি, এইসব বিষয়গুলো এখন আর আমাকে বদারই করে না। আমি হ্যাপি, আমার বোন আমার কাছে এসেছে, ব্যাস, আমার আর কোনো কিছু জানি না, বুঝি না, চিনি না, শুনি না। সেই বোনের মাধ্যমে আমার দিদিদের আশীর্বাদ, রূপোর জিনিস, হ্যাঁ, এসে আমার কাছে পৌঁছেছে, দ্যাটস এনাফ ফর মি। ঠিক আছে,
কারণ আমি তো আফটার অল গিফটের জন্য এই সেলিব্রেশনটা করেছি, গ্র্যান্ড সেলিব্রেশনটা আমি করেছি, তাই না? তো যাই হোক, এই গেল সোমনাথের বিষয়। আর অ্যাকচুয়ালি কেন জানো তো, আমি সোমনাথকে জেনে শুনেও, সুগার জেনে শুনেও সোমনাথকে কেন আমি চিনি মাখানো বিস্কুটটা দিয়েছি? কারণ আমি চাই সোমনাথ সরে যাক আর আমি গিয়ে মন্দিরাকে বিয়ে করি। হ্যাঁ, আমি মন্দিরাকে বিয়ে করতে চাই, সে মানে এত ভালোবাসি যে আমি মন্দিরাকে বিয়ে করতে চাই। সেই কারণে এই সোমনাথের সুগার জেনেও আমি সোমনাথকে মিষ্টি মাখানো বিস্কুট দিয়েছি। ক্লিয়ার? এই 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 যুক্তিটা পছন্দ হয়েছে? এই কারণটা, যুক্তি না, এই কারণটা পছন্দ হয়েছে? রেখে নাও, নিজেদের মতন করে কারণ রেখে নাও। এই গেল একটা বিষয়। এইবার মন্দিরাকে আমি কুত্তি বলেছি, মন্দিরাও আমাকে বলেছে। ভাই, সম্পর্ক ভালো থাকলে পরে এই সমস্ত কথাগুলি ভীষণ ন্যাচারাল। আর এই যে যারা এই সমস্ত কথা বলছে না, তাদের মনের মধ্যে এই ফিলিংসটা আছে, মন্দিরা বড় ব্লগার, মন্দিরার ফেস আমি ইউজ করছি, তাদের মনের মধ্যে এইগুলো আছে, ধারণাগুলো আছে। তারা সেই ধারণার থেকে কিন্তু এই বিষয়টাকে নিয়ে কন্ট্রোভার্সি করেছে। আমার মনের মধ্যে রয়েছে, আমার বোন এসে পৌঁছালো না, তার আগে আমাকে কেকটা কাটতে হলো, আমার মাথা গরম হয়ে যাচ্ছে, আমার রাগ হচ্ছে, আমার কষ্ট হচ্ছে। সেই কারণের জন্য আমি আমার বোনকে বলেছি, আমি কোনো বড় ব্লগারকে বলিনি। এক মিনিট, গরম লাগছিল। তো আমি আমার বোনকে কুত্তি বলেছি, ও আমাকে বলেছে বেশ করেছি বলেছি, বেশ করেছি বলেছি। এইটুকু অধিকার আছে ভাই আমাদের, এইটুকু বলে না, এত ঠোকর খেয়ে খেয়ে আমাদের সম্পর্কটা এমন জায়গায় এসে পৌঁছেছে না, আমরা একে অপরকে ভালোবেসে বলতেই পারি। আর হ্যাঁ, চাইলে জায়গাটা কেটে দিতেই পারতাম, কিন্তু নিজের হাতে কতদিন আর ঠুকরে খাবে, কতক্ষণ আর ঠুকরে খাবে, নিজের হাতে একটুখানি এরকম ছুড়ে দিয়েছি কন্টেন্ট। চাইলে আমি এডিট করতেই পারতাম, কারণ 35-36 মিনিটের একটা ভিডিও আমি ইচ অ্যান্ড এভরি সেকেন্ড কিন্তু নিজের নজরে রেখেছি, কোথায় কতটুকু দিতে হবে, কোথায় কতটুকু কারসাজি করতে হবে, কারসাজি অর্থাৎ এডিট করতে হবে, সেইটুকু কিন্তু আমার নখদর্পণে ছিল। এবার আমি ওটাকে কেন রেখে দিয়েছি? ইচ্ছাকৃত রেখে দিয়েছি, ইচ্ছাকৃত রেখে দিয়েছি। আমি মন্দিরাকে বোন মনে করি, আমি ওকে কুত্তি শুয়ো সব কিছু বলতে পারি, ও আমাকে ফিরে সব কিছু বলতে পারে। আমাদের মধ্যে এই বাউন্ডারি নেই যে মা তুই আমাকে বললি, এরকম আমাদের মধ্যে কোনো কিছু নেই। এগুলো নর্মাল কথাবার্তা আমাদের মধ্যে। গেল, এটা চলে গেল। আচ্ছা, আরেকটা জানি কি, হ্যাঁ, এইবার বলি নিপা কাকিমাকে নিয়ে একটা কথা। নিপা কাকিমা দেখলাম ভিডিওতে বলেছে যে সুতপা তো আমাকে ফোনই করেন। তো এই বিষয়টা শুনে আমি সত্যি মানে ভীষণ, মানে কি বলবো, একটা আলাদাই ফিলিংস কাজ করছে। তো এই বিষয়টাকে আমি একটুখানি ক্লিয়ার করে দিই। অ্যাকচুয়ালি আমরা সমস্ত পরিস্থিতি সম্পর্কে, মানে একে অপরের পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল ছিলাম, ঠিক আছে? এইবার নিপা কাকিমার সঙ্গে আমার যে ফার্স্ট দেখা, বিশ্বাস করবে না, সেই ফার্স্ট দেখাতে আমার সঙ্গে নিপা কাকিমার যে একটা বন্ডিং ফট করে ধরে ফেলেছি না আমরা দুজনকে, সেটা কিন্তু অনেকেই হজম করতে পারেনি। এটা আমাদের কাছে কোনো ম্যাটার করে না, সেটা হজম করতে পারলেও পারে না এরকম একটা বিষয়। তবে নিপা কাকিমার সঙ্গে প্রথম দেখা করে যে আমার এরকম অনুভূতি হবে নিপা কাকিমার উপর, আবার নিপা কাকিমারও যে আমার উপর এরকম অনুভূতি জন্মাবে, আমরা দুজন কল্পনাই করতে পারিনি। এইবার সেইখান থেকে হয়তো নিপা কাকিমার একটা এক্সপেকটেশন ছিল আমাকে নিয়ে। হ্যাঁ, এইবার আমি পুরোটা ক্লিয়ার করে বলি যে কেন আমি নিপা কাকিমাকে বলিনি। যদিও বা আমার মানে সামর্থ্য অনুযায়ী আমি একদম পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে? তো যাই হোক, আমি বলেছি না, আমরা শুধুমাত্র উপলক্ষ মাত্র, যা করার উনি করেন, উপরওয়ালা করেন, ঠিক আছে? তো এবার অনেকগুলো রিজন আছে। 1 নম্বর রিজন হচ্ছে জয়ীর পরীক্ষা। 17 তারিখ জয়ীর পরীক্ষা শুরু হয়েছে, 18 তারিখ ছিল না। তাতে কি বাইকে করে এতটা রাস্তা আসবে আবার যাবে, বাচ্চাটার যদি ঠান্ডা লেগে যায় ভীষণ খারাপ দেখাবে। তো সেই কারণের জন্য বাচ্চাটা কোথায় থাকবে? একমাত্র কিন্তু নিপা কাকিমার কাছেই থাকবে, সেটা আমি জানি। এবার কারণ হচ্ছে ওদিকে মন্দিরার শাশুড়ি মায়ের কেন বলতে পারো, মন্দিরার শাশুড়ি মায়ের কাছে জয়ীকে কেন রাখতে পারবে না? কারণ ওদিকে আবার সঙ্গীতা, মানে রিমি, তাই তো ডাকনাম, মানে সোমনাথের বোন, সে আবার অসুস্থ, ঠিক আছে? তো এই সমস্ত কারণ মিলিয়ে মিশিয়ে, তারপরে হচ্ছে পড়াতে আসবে জয়ীর ম্যাডাম আসবে, সমস্ত কারণ মিলিয়ে মিশিয়ে কিন্তু জয়ীর জন্য কিন্তু নিপা কাকিমার উপস্থিতিটা সৌভাগ্যী কুটিরে একান্ত জরুরি ছিল। তো এই একটা কারণ ছিল। তারপরে আমি যদি, এটা একটা ভীষণ মানে কি বলবো সামাজিক দৃষ্টিভঙ্গি,
যে আমি যদি নিপা কাকিমাকে বলি, যেটা কিনা আমার অন্তরের ভীষণ ইচ্ছে ছিল, অন গড বলছি, যেটা কিনা আমি ভিডিওতে বলার আগে আর নিপা কাকিমার ভিডিও করার আগে আমি মন্দিরাকেও বলেছি। তো যেটা হচ্ছে, আমি যদি মন্দিরার মাকে বলি, মানে নিপা কাকিমাকে বলি, তাহলে সোমনাথের মাকেও কিন্তু আমাকে বলতে হয়। এটা একটা সামাজিক দৃষ্টিভঙ্গি, ঠিক আছে? তো অনেক কিছু। তারপরে এখন নিপা কাকিমার ভিউজের যা অবস্থা, তাতে করে উনি যদি আমাকে এখন উনি খালি হাতে আসতে পারবে না, সেটা আমরা ভালো মতন জানি। উনি কিন্তু এই পরিস্থিতিতেও সবাইকে কিন্তু গিফট দেয়, ঠিক আছে? তো এই সমস্ত কারণ মাথায় রেখেই কিন্তু আমি নিপা কাকিমা সরি, একদম মন থেকে সরি। তবে আমার সামর্থ্য অনুযায়ী কিন্তু আমার ভালোবাসা তোমার কাছে পৌঁছে দিয়েছি, ঠিক আছে? মানে আমার এই গ্র্যান্ড ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশনের ছোট্ট একটু অংশ তোমার কাছে পৌঁছে দিয়েছি। আর যাই হোক, আশা করছি নেক্সট টাইম খুব তাড়াতাড়ি আবার দেখা হবে, আমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। বুঝতে পেরেছো তো? বাদ বাকি এখানে বলবো না, সবাই হিংসা করবে। আচ্ছা চলো, এই পার্টটা গেল। আর কি কোনো কিছু বাকি রইল? আর কোনো কিছু কি বাকি রইল? না, আমার মনে হচ্ছে না আর কিছু বলার মতন আছে। আর নোংরা কথা তো চারিদিক থেকে উঠতেই থাকবে। তো এই গ্র্যান্ড সেলিব্রেশন নিয়ে, মন্দিরাকে নিয়ে, সোমনাথকে নিয়ে যা যা কথা হয়েছিল আমার মনে হয় আমি ক্লিয়ার করে দিয়েছি, ঠিক আছে? ও না, বাবা, আরও একটা বিশাল পার্ট, সেটা হচ্ছে সোনার গিফট আর রূপোর গিফট। এই বিষয়টা নিয়ে হচ্ছে, সোনালিদি কেন আমাকে রূপোর পলা বাঁধা ব্রেসলেট দিল, মানে হ্যাঁ পলা ব্রেসলেট দিল, রূপোর পলা ব্রেসলেট দিল। পায়েলদি কেন আমাকে রূপোর কানের দিল, কেন তারা আমাকে সোনার গিফট দিল না? হ্যাঁ, তোমরা কেন আমাকে সোনার গিফট দিলে না? তোমাদের কাছ থেকে সোনার গিফট পাওয়ার জন্যই তো আমি সোনালিদি, পায়েলদি 24টা ঘন্টা ঘুমাই নাই, খাই নাই, হাগু করি নাই, হিসু করি নাই, কোনো কিচ্ছু করি নাই, শুধুমাত্র সোনার গিফট পাবো বলে তোমাদের নাম জপ করছি আমি। হ্যাঁ, পায়েলদিকে আমি কমিউনিটি পোস্টে তুলেছি, জন্মদিনের করেছি, উইশ করেছি। আর তারপরে পায়েলদির সঙ্গে ভিডিও কলে কথা বলছিলাম, সেটাকে ভিডিওতে নিয়ে একটুখানি ছোট্ট ক্লিপ নিয়ে আমার ভিডিওতে পোস্ট করেছি রূপোর কানের পাওয়ার জন্য। দিস ইজ নট ফেয়ার, কেউটে দিলাম, দিস ইজ নট ফেয়ার। তোমরা আমাকে কেন সোনার গিফট দিলে না? এই যে সোনালিদি, তুমি তো সোনালি, তুমি তো গোল্ডি দিদি, তুমি কেন গোল্ড দিলে না? তুমি কেন সিলভার দিলে? দৃষ্টান্তমূলক শাস্তি হবে তোমাদের, দৃষ্টান্তমূলক। লাইক সিরিয়াসলি, মানে সোনা দিল, রূপো দিল, বিছানার চাদর দিল, তারপরে হচ্ছে শাড়ি দিল। এইগুলো একটা কন্টেন্টের বিষয়ের মধ্যে পড়ে? কন্টেন্ট হতে পারে, গিফট তো গিফট হয়। তারা যে ভালোবেসে একটা আশীর্বাদ হিসেবে আমার কাছে তাদের আশীর্বাদটুকু ওই রূপোর গয়নার মাধ্যমে পৌঁছে দিয়েছে, আমার কাছে এটা মানে কি বলবো, পরম প্রাপ্তি। গিফটের মা বাবা হয়, গিফটের মূল্য নির্ধারণ যারা করে তারা সত্যি তারা নীচ। আজকে মন্দিরার মানে জয়ীর জন্মদিনে আমি যেই ড্রেসটা জয়ীকে দিয়েছি, যেই কুর্তিটা মন্দিরাকে দিয়েছি, যেই শার্টটা সোমনাথকে দিয়েছি, ঠিক আছে, এছাড়া ওই জয়ীর জন্য ছোটোখাটো ওই জিনিসপত্র দিয়েছি, ওগুলি কি খুব হাইফাই রেঞ্জের? না তো, খুব হাইফাই রেঞ্জের তো না। তাই বলে কি আমি ভালোবেসে দিইনি? তার থেকে অনেক বেশি দামি গিফট জয়ী পেয়েছে আরও অন্যান্যদের কাছ থেকে। তা বললে কি তাদের ভালোবাসা জয়ীর প্রতি বেশি? না, যার যা সামর্থ্য সে সেই হিসাবেই দেবে। সোনা দিল তার মানে সে বিশাল বড়, মানে মন্দিরা সোনা দিয়েছে, মন্দিরা বিশাল কিছু হয়ে গেছে। সোনালিদি আমাকে রূপো দিয়েছে, তার মানে তারা ডাউন। তারা সোনালিদি, পায়েলদি যেরকম আমার দিদি, মন্দিরা আমার কাছে সেরকম বোন। মন্দিরা নিজে মানে সশরীরে এসেছে, ওটাই আমার কাছে আসল গিফট ছিল। মন্দিরা যে লকেটটা দিয়েছে, সেটা কি যদি আমি চাইতাম, আমি কি নিজের জন্য কিনতে পারতাম না? কিনতে পারতাম। আমরা এই যে একে অপরকে যে গিফট দিই, হ্যাঁ, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দিই। তো এই গিফটগুলো আমরা যাকে দিচ্ছি তার কি সামর্থ্য হয় না কেনার? তার কি সামর্থ্য? তাহলে তো তাকে দান করছি, তাই না? এরকম একটা মনে হয়, ফিলিংস আসে। তো আমাকে যারা যা ভালোবেসে দিয়েছে, সে শুভজিতের একটা কাপ দেওয়া হোক, বা মন্দিরার সোনার জিনিস দেওয়া হোক, সমান্বিতাদির কি যেন বলে ওটাকে, সিংহাসনের পাশে যে লাইট দেওয়া হোক, বা আমার জায়ের বিছানার চাদর দেওয়া হোক, সব আমি মাথায় করে রেখেছি।
আমি সব মাথায় করে রেখেছি, শুধুমাত্র অসুবিধা কাদের, যারা কন্ট্রোভার্সি করছে তাদের। এটা কোনো টপিক হলো না। এটা এই যে গিফট আদান প্রদান, সোনার গিফট, রূপোর গিফট, এটা কোনো টপিকই হলো না কন্টেন্টের। আমার মনে হয় না আমি আজ পর্যন্ত গিফট নিয়ে কোনো টপিক করেছি। হ্যাঁ, যখন কিনা বাচ্চাকে মানে ওই মিনার বাচ্চাকে যখন অযথা যখন গিফট পাঠিয়েছে, তখন বলেছি যে ওর আছে, এই গিফটগুলো এত দূর থেকে না দিয়ে পথ শিশুদের দিতে পারে। এইটা এখনো মানুষ আমাকে বলে ওই বাচ্চার গিফট নিয়ে নাকি আমি হিংসা করেছি। তো আঙ্গিকগুলো দেখতে হবে, পারপাসগুলো দেখতে হবে। আমাকে যে মানে কি বলবো, এই আশীর্বাদ হিসেবে আমাকে যে রূপোর জিনিসগুলো দিয়েছে না, কানের দিয়েছে, একজোড়া কানের দিয়েছে, পায়েল দি একটা পলা ব্রেসলেট দিয়েছে, ওটা আমার কাছে আশীর্বাদ, ওটা আমার কাছে কোনো মূল্য নয়। ঠিক আছে, ওটা মূল্য নির্ধারিত আমার কাছে কোনো বস্তু নয়, ওটা আমার কাছে আশীর্বাদ। তো যারা দিয়েছে তারা আশীর্বাদ হিসেবে দিয়েছে, ভালোবেসে দিয়েছে। আর যে নিয়েছি সে আশীর্বাদ হিসেবে মাথায় করে নিয়েছি, মন্দির একটা ভালোবাসা হিসেবে বুকে করে নিয়েছি, ব্যাস কথা শেষ। ঠিক আছে, তো ভাবছিলাম এই ভিডিওটা এই পর্যন্তই রাখবো। আরও একটা বিশেষ টপিক আমার বলার আছে, সেটা আমি এই ভিডিওতেই ইনক্লুড করছি, কারণ নেক্সট ভিডিও, কালকে সকালের ভিডিও হয়তো মেবি মারুকে নিয়ে আসতে পারে, সেই কারণের জন্য আমি বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। তো এই গেল আমার বিবাহবার্ষিকী নিয়ে কিছু কথা, যেটা কিনা ক্লিয়ার করা খুব দরকার ছিল। এবার আসি জাস দিদিকে কিছু কথা বলবো। ঠিক আছে, জাস দিদি দুদিন পুরো গায়েব ছিল, না লাইভ না কমিউনিটি পোস্ট, কোনো কিচ্ছু না, জাস্ট গায়েব ছিল। তো আজকে একটা লাইভ করেছে, সেখান থেকে যা বুঝতে পারলাম আর তার আগে থেকে যা বুঝতে পারছি, তাতে করে এটাই বুঝতে পারলাম যে ছেলের পর এবার মেয়ের জীবন নিয়ে জাস দিদি কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, চিন্তিত হয়ে পড়েছে। তো এই বিষয়টা নিয়েই সে কিন্তু লাইভ করতে পারছে না, ভিডিও করতে পারছে না, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। এবার আমি না একটা কথা বলতে চাই, সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার সহ সমস্ত মানুষকে আমি নিজের জীবন অভিজ্ঞতা দিয়ে যতটুকু বুঝেছি, অতিরিক্ত বার ভালো না। এটা কিন্তু শুধুমাত্র ইউটিউবের ক্ষেত্রে নয়, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে অতিবার ভালো না। ঠিক আছে, আজকে এই যে যখন জাস দিদি তুমি, আচ্ছা তোমাকে কথাগুলি কিন্তু খুব মানে কি বলবো, তোমার থেকে বয়সে ছোট হতে পারি, কিন্তু আমি তাও তোমাকে যে কথাগুলো বলছি না, একটুখানি শুনো। এরকমটা মোটেই ভেবো না সুতপা আমাকে খোঁচা মেরে তারপরে বলছে, না, কিছু জিনিস বোঝাতে গেলে উদাহরণস্বরূপ তুলে আনতে হয়। ঠিক আছে, সেইটাই আমি কিন্তু করছি। আমি চাই না এখানে কেউ ধুলিস্যাৎ হয়ে যাক। আমরা বিশ্বাস করবে না, পড়াশোনা জানালা মেয়ে তো, বিএড করেছি সেটাও তোমরা জানো। তারপরে যখন কোনো চাকরি বাকরি পেলাম না, ঠিক আছে, তারপরে যখন এই ইউটিউবটা পেলাম না, এই ইউটিউবটাকে আঁকড়ে ধরেছি। তো আমি চাই না কোনো মানুষ এই ইউটিউব থেকে চলে যাক, তাদের আর্নিংয়ের পথটা বন্ধ হয়ে যাক, আমি কখনো চাই না। তো সেই কারণের জন্যই যখন ভিডিও দিচ্ছে না জাস দিদি, আজকে তুমি বলছো যে আমি আর ভিডিও করবো না, আমি আর লাইভটা কিচ্ছু করবো না, আমার খুব খারাপ লেগেছে। ধর্মস্থ বলছি, ঘরের তলায় বসে বলছি, আমার খুব খারাপ লেগেছে। আমি চাই না এখান থেকে একটা মহিলা, একটা ক্রিয়েটারও সরুক, মহিলা পুরুষ নির্বিশেষে একটা ক্রিয়েটারও সরে যাক, আমি সেটা কোনো সময় চাই না। ঠিক আছে, এইবার তোমাকে একটা কথা বলি, এই যে তুমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে তোমার মেয়ের জন্য, অবভিয়াসলি তোমার মেয়ের জন্য, তোমার মেয়ে কোনো খারাপ ডিসিশন নিতে চলেছে, নিজের জীবনটাকে বিপন্ন করতে চলেছে, এই কারণে তুমি প্রচণ্ড পরিমাণে আপসেট হয়ে রয়েছো, কষ্টে রয়েছো, দুঃখে রয়েছো, বোঝা যাচ্ছে। এই যে এই কথাটা যে বললাম অতিবার ভালো না, কেন বললাম, একটা সময় আছে, মনে পড়ে একটা সময় গেছে, রিমিকে নিয়ে, দিশানিকে নিয়ে, প্রীতমকে নিয়ে, বিশেষ করে রিমিকে নিয়ে অকথ্য নোংরা ভাষা বলেছো। জাস্ট মনে করাচ্ছি তোমাকে, অকথ্য নোংরা ভাষায় বলেছো, তাকে মৌখিকভাবে মানে কি বলবো, মলেস্ট করেছো। ঠিক আছে, মুখ দিয়ে মলেস্ট করে, ফিজিক্যালি মলেস্ট মানে ভার্বালি মলেস্ট করেছো তুমি। তারপরে মিনাকে কি হারে বলেছো, সেই সময় কিন্তু তোমাকে প্রচুর মানুষ এসে কমেন্ট বক্সে কমেন্ট করেছে জাস দিদি, যে তোমার ঘরেও কিন্তু একটা মেয়ে আছে, মিনার বয়সী তোমার ঘরেও কিন্তু একটা মেয়ে আছে, তুমি ভুলে যেও না, বহুবার বলেছে তোমাকে কমেন্ট বক্সে। তুমি একটুখানি মনে করে দেখো, সেই সময় তুমি হয়তো সেই কথাগুলোকে বুঝতে পারোনি। ঠিক আছে, একটা মিনিট, সেই কথাগুলোকে তুমি সেই সময় গায়ে লাগাওনি। আমাদের এরকম সময় যায় যখন কিনা আমরা বুঝতে পারি না যে আমরা ভুল করছি, আমরা বুঝতে পারি না। তো তুমি সেই সময়টাতে তুমি বুঝতে পারোনি, দিনের পর দিন বলে গেছো, দিনের পর দিন বলে গেছো।
আমি বলছি না যে তোমার বলার জন্যই হয়েছে, আবার এটা কোথাও না কোথাও ভাবতে বাধ্যও করে যে এত মানুষ বলেছে, সেই সব মানুষের অভিশাপগুলো এসে তোমার গায়ে লাগলো না তো? এটা মনে হয়। চাইবো তোমার মেয়ের জীবন সৎপথে সুপথে ফিরে আসুক, ঠিক আছে? তোমার মেয়ের জীবন যেন বিপন্ন না হয়, কারণ একটা মেয়ে তো তার জীবন যদি একবার নষ্ট হয়ে যায় না, এই সমাজে একটা ছেলের জীবন নষ্ট হয়ে গেলেও সে হাজারো একটা চান্স পায় তার ভালোভাবে বাঁচার, একটা মেয়ে চান্স পায় না। তার জন্য সবসময় চাইবো তোমার মেয়ের জীবন যেন ভালো পথে যায়, সে যেন তার মাথায় যেন ভগবান সদ্বুদ্ধি দেয়। তোমাকে দেখে বোঝা যাচ্ছে যে তুমি তোমার মেয়েকে নিয়ে ভীষণ টেনসড হয়ে রয়েছো, ঠিক আছে? এইবার এই যে তুমি একটা কথা বলো যে পরকীয়ারত মহিলা, তুমি আমাকে উদ্দেশ্য করেই বলো, আমি জানি যে আমি তোমাকে বলি যে তুমি পরকীয়ারত মহিলা, তুমি কেন এ করো, কেন তোমার বোন তোমাকে এই নিয়ে বলে না, ঠিক আছে? কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বোনের কথা বলছি। কেন বলি বলো তো? আমি কিন্তু ভালো মতন জানি তোমার একজনের সঙ্গে রিলেশন ছিল, আছে, মেবি হয়তো থাকবেও হয়তো। এবার সেটার কারণটা কি সেটা তুমি মুখে না ভেঙে বললেও হয়তো বুঝতে পারি যে কেন তুমি একজনের সঙ্গে জড়িয়ে পড়েছো বা পড়েছিলে, ঠিক আছে? প্রবলেমটা এখানে না, তুমি বলছো যে আমি পরকীয়া করেছি তাতে কি, আমি তো দেখাইনি। তুমি না দেখালে আমাদের দেখার সাধ্য আছে? তুমি না জানালে আমাদের জানার সাধ্য আছে কি? আমি তো তোমার ঘরের পাশে নই। পাশে কি? তুমি যখন লাইভ করছো আমি তো তোমার কাছে বসে নেই, দেখেছি তো, জেনেছি তো, বুঝেছি তো। হ্যাঁ, এবার তুমি বলছো আমি যদিও বা করে থাকি, আমি তো যারা পরকীয়া করেছে তাদেরকে সাপোর্ট করিনি। খুব ভালো কথা, তাদেরকে তুমি সাপোর্ট করনি, আমি তাদেরকে সাপোর্ট করেছি। আমি ভেরি ব্যাড। কিন্তু কথাটা এখানে নয়। কেন তুমি পরকীয়া করো, পরকীয়ারত মহিলা কেন বলি সেটা তুমি এখনো বুঝলে না। তুমি পরকীয়া করছো কিন্তু তুমি পরকীয়াকে সাপোর্ট করো না, এই বিষয়টা যেমন কেউ গ্রহণ করতে পারবে না যে তোমার মুখে লেকচার পরকীয়া করতে নেই, পরকীয়া খারাপ, পরকীয়া করলে সংসার ধ্বংস হয়ে যায়, এটা তোমার মুখ থেকে কেউ শুনতে চাইবে না। কোনো স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন মানুষ শুনতে চাইবে না, কারণ যে একটা কাজ নিজে করছে সে সেই কাজটা করার জন্য বারণ করছে। এটা কোনো সময় অ্যাকসেপ্টেবল নয়। তুমি এত ইজি কেন ভাবছো যে আমি তো সাপোর্ট করছি না? তো তুমি তো করছো। তার থেকেও সবচেয়ে যেটা বেশি আপত্তিজনক সেটা হচ্ছে মিনা পরকীয়া করেছে। মিনাকে শুধু তুমি বারণ করনি যে মিনা তুই পরকীয়া করিস না, তোর সংসারটা ভেসে যাবে, বা তুই সংসার ছেড়েছিস তাতে কি, তুই আর নোংরামো করিস না, তুই কিন্তু তোর জীবনটা কিন্তু শেষ হয়ে যাবে। তুমি তো এইভাবে বলেছো কি? তুমি তো এভাবে বলনি। তুমি তো ও যা করেছে সেটা তো বলেইছো, ও যা করেনি সেটাও বলে গেছো। দিনের পর দিন ল্যাটা মাছ বাজার বসিয়ে দিয়েছো, লেপের তলায় মাথা ঢুকিয়ে গরম করছে, অজস্র নোংরা কথা বলেছো। আপত্তিটা সেই জায়গাতে। তুমি পরকীয়া সাপোর্ট করছো না, ভেরি গুড, থামস আপ। কিন্তু পরকীয়া নিজে করছো, কিন্তু অন্যকে যখন করতে দেখছো সেটাকে সাপোর্ট করছো না, ঠিক আছে, কিন্তু সেটাকে যেভাবে জঘন্যভাবে এলাবোরেট করছো, বিশ্লেষণ করছো, ওইখানটায় আপত্তি। এলাবোরেট করতে গিয়ে তার শাড়ি মাড়ি ধরে তাকে রক্তাক্ত করে দিচ্ছ, ওইখানটায় আপত্তি। বোঝাতে পেরেছি? তুমি যদি নর্মালি বলতে আমি পরকীয়া সাপোর্ট করি না, তুমি যদি নর্মালি ওকে নিয়ে যা দেখছো সেইটুকু বলতে তাহলেও হতো, কিন্তু যেইভাবে তুমি বলেছো সেটা অ্যাকসেপ্টেবল নয়। অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অ্যাজ এ ভিউয়ার সেটা অ্যাকসেপ্টেবল নয়। এই কারণের জন্য তোমাকে আমি বলি, এছাড়া অন্য কোনো তোমার সঙ্গে আমার পার্সোনাল গ্রাজেস ছিল না, নেই, থাকবেও না। বোঝাতে পারলাম? সুতরাং সুকে নেগেটিভভাবে যারা নেয় তারা বোকা। নেগেটিভভাবে আমাকে নেওয়ার মতন আমি কিছু করিই না, ঠিক আছে? এই গেল একটা বিষয়। এইবার তুমি একটা মানে কি বলবো, একটা নোংরা ক্রিয়েটারের কথা বলছো যে ও নোংরা ক্রিয়েটার, ও হিংস্র। হ্যাঁ, কেন ভাবছো? কেন নোংরা ক্রিয়েটারের নোংরামির কথা তুমি ভাবছো? মানুষ কাকে নিয়ে কথা বলে, তুমি কাকে নিয়ে কথা বলি? আমাদের থেকে যারা ছোট ক্রিয়েটার, যাদের কম ভিউজ হয়, ঠিক আছে, তাদের নিয়ে আমরা কখনো কথা বলি না তো। আমরা সবসময় ওপরের দিকে তাকাই যে একে নিয়ে বললে পরে পাবলিক আমাদেরকে দেখতে আসবে, তাই তো? তাহলে এটাই ভাবো না যে আমরা এমন একটা পজিশনে আছি, বিশেষ করে তুমি আর আমি, আমরা দুজন এমন একটা পজিশনে আছি যেখান থেকে আমাদেরকে নিয়ে নোংরা কথা বললে, অযথা নোংরা কথা বললে ওকে কিছু নোংরা পাবলিক এসে দেখবে, তারা উৎসাহ যোগাবে, ব্যাস। দেখবে ভেরি ইজি।
এই সমস্ত নোংরামির সাথে, এই সমস্ত নোংরাদের সাথে ডিল করার প্রয়োজনই নেই, প্রয়োজনই নেই ডিল করার। হ্যাঁ, যদি মনে হয় যে চলো এটা অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলছে, নেহাতি ভদ্র ভাষায় ড্রিল করে বেরিয়ে যাবে। ডিল করতে হবে না, ডিল করার কোনো প্রয়োজন নেই। তোমার যদি মনে হয় যে নোংরামো করছে, তোমার যদি মনে হয় তুমি এখন আর ওই লেভেলে গিয়ে উত্তর দেবে না, ছেড়ে দাও। ডিল করার কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট ড্রিল করে নিজের রাস্তা তৈরি করে ফেলো। ঠিক আছে, এইবার আসি, তুমি বলছো যেই সমস্ত মেসেজগুলো, যেই সমস্ত চ্যাটের স্ক্রিনশটগুলো দেওয়া হচ্ছে সেগুলো আমি করেছি। এছাড়াও কিছু কিছু দর্শক এসে আমাকে কমেন্ট করেছে, বা আমি যখন লাইভ করেছি আমাকে এই সংক্রান্ত প্রশ্ন করেছে। আশ্চর্যজনক বিষয়, ভীষণ সারপ্রাইজিংলি আমার দর্শকরা, আমার সাপোর্টাররা এই বিষয় নিয়ে আমাকে কোনো প্রশ্ন করেনি। হিপ হিপ হুররে, হ্যাটস অফ। আমার ভিউয়ার্সদেরকে আমি হ্যাটস অফ জানাই, কারণ তারা কখনো এই বিষয়টা নিয়ে, আমার চরিত্রের উপর সন্দেহ প্রকাশ করে আমাকে একটা প্রশ্ন করেনি। কারণ তারা বুঝতে পেরেছে যে সুতপা এত দূর ন্যাকামো কোনোদিন করতে পারে না। এত ন্যাকামো বিন্দুমাত্র সুতপার রক্তে নেই। এতদিন ধরে তারা সুতপাকে দেখছে। আর তুমি তো আমাকে গুলে খেয়েছিলে, মনে পড়ে? পজিটিভ রক্ত, নেগেটিভ রক্ত নেই, সেই তখন তোমার দাঁতটা কিরকম ছিল মনে পড়ে বসাকের সময়? তা তুমি যে কিনা আমাকে গুলে খেয়েছো, তোমার মনে হয় যে আমি, মানে বলতে ইচ্ছা করে না, বিশ্বাস করো বলতে ইচ্ছা করে না যে আমি সিনেমা দেখতে যেতে চাইবো? আমি 12 বছর হয়ে গেছে বিয়ের পরে আজ পর্যন্ত সিনেমা দেখতে যেতেই চাইনি। আমার বর কি আমাকে নিয়ে যেতে পারে না? আমি যেতেই চাইনি, আমি যেতেই চাইনি। ঠিক আছে, আমি ক্ল্যারিফিকেশন দেওয়ার প্রয়োজনই বোধ করিনি। ওই সমস্ত, তুমি কি বলছো যে তোমার চ্যাট দেখাতে পেরেছে কিনা? প্রয়োজন পড়লে তোমারটাও তৈরি করে দেখিয়ে দেবে, প্রয়োজন পড়লে তোমারটাও তৈরি করে দেখিয়ে দেবে। বুঝতে পেরেছো? এইরকম বোকা বোকা কথা বলো না। আমাকে এত অশিক্ষিত বানিয়ে দিয়েছে ওই চ্যাটের মধ্যে, মানে আমি ব্যস্ত বানান আমি লিখতে পারছি না। ব্যস্ত বানান লিখেছি, BY কি যেন লিখেছি তো, মানে ব্যস্ত বানান কি হবে? আমি যদি ব্যস্ত বাংলা শব্দটাকে ইংরেজি হরফে লিখতে যাই তাহলে BYASTO, ব্যস্ত। কিন্তু আমি ওই চ্যাট করার সময় এতটাই অশিক্ষিত হয়ে গেছিলাম, আমি লিখেছি BYASTHO, ব্যস্ত। সিরিয়াসলি তোমার মনে হচ্ছে যে ওই চ্যাটগুলো আমি করেছি? তোমার এইটুকু সামান্য বুদ্ধি নেই যে তোমার বোনকে ফাঁসানোর জন্য, তোমার বোনের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য, যাকে কিনা একটা নাম্বার দিয়ে সবাই ডাকে, তাকে তার বিরুদ্ধে চক্রান্ত করার জন্য আমার সাহায্য নিয়েছিল। আর এখন তো AI এর যুগ, জামানা, AI এর জামানা। হ্যাঁ, এখন তো AI এর জামানা, যা খুশি করা যায়, যা খুশি বানানো যায়। একটুখানি পড়ো তো চ্যাটগুলো। তোমার মনে হয় কারোর মনে, আমার তরফ থেকে কারোর মনে হচ্ছে না আমার ভিউয়ার্সরা একটা প্রশ্ন করেনি এই নিয়ে? কারণ তারা জানে সুতপা এই লেভেলের ন্যাকামো জীবনে করতে পারে না। আমি শুধু হাসছি, দেখছি আর হাসছি যে একটা মানুষ কতখানি মরিয়া আমার কাছ থেকে রেসপন্স পাওয়ার জন্য। আমি বললাম না আমি এইসবের সঙ্গে আর ডিল করব না, আমি এইসবের সাথে ডিল করব না। কত দূর নোংরামো করবে? সবের সীমা আছে জাস দিদি, সব কিছুর সীমা আছে। বোঝাতে পারলাম? সবার ঔদ্ধত্য একদিন ভাঙবে, প্রত্যেকের ঔদ্ধত্য একদিন ভাঙবে। লজিক্যালি কথাবার্তা বলা আলাদা বিষয়, অযথা কারোর চরিত্র নিয়ে মিথ্যে মিথ্যে রটনা রটিয়ে নোংরামো করা কেউ সহ্য করবে না। ভগবান তো সহ্যই করবে না, কিছুতেই সহ্য করবে না। সবার বার ভাঙবে। যে যত বেশি লাফাবে তার বার তত দারুণভাবে ভাঙবে ওপরওয়ালা। এটা কেউ রক্ষা করতে পারবে না, কেউ রক্ষা করতে পারবে না। ঠিক আছে, আমি কি বলবো, আমি তো ওই ভগবানের কাছে আর্জি জানানো বন্ধ করে দিয়েছি, কারণ আমার আর্জি জানানোর প্রয়োজন নেই। সে দেখছে, দু চোখ ভরে দেখছে আর ভাবছে বার লাফা লাফা লাফা, আরো কত লাফাতে পারিস লাফিয়ে নে। এখন আনন্দে লাফাচ্ছিস, এরপরে যন্ত্রণায় লাফাবি, ছটফট করবি। ভগবান এটাই ভাবছে, এটা হতে বাধ্য। যা আমি করিনি, যেই নোংরামো আমি করিনি, সেই নোংরামো রটনা রটিয়ে মানুষকে খাওয়ানো হচ্ছে। এটা হতে দেখছি, এটা ঘোর কলিযুগ, এটা হবে। মোদ্দা কথা হলো
কে তোমাকে নিয়ে কি বললো না বললো সেটা নিয়ে মাথা ঘামানোর তোমার দরকার নেই, কারণ তুমি এমন একটা পজিশন নিজে তৈরি করে নিয়েছ যেখানটা তোমাকে নিয়ে দুটো কথা বলবে। তো এটা গর্বের বিষয়, এটা গর্বের বিষয়। আজকে আমাকে নিয়ে তোমাকে নিয়ে তো একা একা একটা লোক নোংরামো করে, হ্যাঁ, একটা নরকের কীট তোমাকে নিয়ে নোংরামো করে। এবার ভাবো আমাকে নিয়ে কত মানুষ নোংরামো করে, অযথা অযথা কত মানুষ নোংরামো করে। হ্যাঁ, আমার ডিল করার প্রয়োজনই নেই, তারা বলছে বলুক, তাতে করে আমার চর্চা হচ্ছে, হোক না চর্চা, অসুবিধা কি? বাদ বাকি ভালো মন্দ দেখার দায়িত্ব তো আর কারোকে দিইনি আমি, আর কাউকে দিইনি আমি আমার ভালো মন্দ দেখার দায়িত্ব। ওপরওয়ালা আছেন, উনি দেখে নেবেন। এবং আমার চরিত্রে যদি কি বলে ওটাকে, আরে বলো না ওটাকে কি থাকে, ওটাকে কি বলে, পজিটিভিটি থাকে, সেটাকে মানুষ এমনিই খুঁজে পাবে আর এমনিই আমার প্রতি অ্যাট্রাক্ট হবে। তাই দুশ্চিন্তা বাদ দাও, জীবন নিজের গতিতে এগিয়ে যাবে। এখন থেকে কর্মটা ভালো করার চেষ্টা করো। ভালো হতে গেলে পয়সা লাগে না, ভালো হওয়ার কোনো সময় থাকে না। বোঝাতে পারলাম? ভিডিও বন্ধ করার কথা ভাববেও না, ঠিক আছে? কন্টিনিউ করো, ভিডিও করা কন্টিনিউ করো, লাইভ করা কন্টিনিউ করো, সব ঠিক হয়ে যাবে। জীবন সময় সবসময় এক থাকে না, আর জীবন সবসময় ভালো কাটলে না বোরিং হয়ে যাবে লাইফ। চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, গুড নাইট।